আচ্ছা, তো গুড ইভিনিং সবাইকে। আবারও আশা করি সবাই শুনতে পাচ্ছ। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মিডল ইংলিশ পিরিয়ডটা আমরা একটু আলোচনা করেছি আমার শিট থেকে। তো আজকে আমরা মিডল ইংলিশ পিরিয়ডের উইলিয়াম জেলং এর বই থেকে একটু পড়বো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে বই থেকে ভিন্ন ভিন্ন তথ্যগুলো একটু জানা থাকলে আমাদের জন্য সহজ হবে। তো শিটটা সবাই রিভিশন করেছো বলো তো? জি স্যার, করেছি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বেশি বেশি করে রিডিং দিবা, এখানে মুখস্থ করার ধান্দা এখনই করবা না। মুখস্থ করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হিস্ট্রি যত বেশি রিডিং দিবা তত বেশি কাজে লাগবে, ঠিক আছে? তত বেশি বুঝতে পারবা। আর যত বেশি মুখস্থ করতে যাবা তত বেশি হিতে বিপরীত হবে, অনেক টেনশন হবে, ঝামেলা হবে, পড়া মনে থাকবে না, এরকম ঝামেলা ঘটবে কিন্তু, মনে থাকবে? আচ্ছা, এখানে একটা বিষয় ছিল তোমাদের হোমওয়ার্ক টুতে, পার্ট বি এর 1 থেকে 24 পর্যন্ত রিডিং টু এর প্যাসেজগুলো পড়া দেওয়া ছিল, তাই না? 24শে ডিসেম্বর পর্যন্ত। তো জি যাও, স্যার। এটা তারপরে আর চেঞ্জ করা হয়নি। তো তোমরা যদি একটু বুদ্ধিমান হতা তাহলে হয়তো অনেকে পড়ে শেষ করে নিতা। আমি জানি না তোমরা কেউ পড়েছো কিনা। যদি পড়ে থাকো তো ভালো, আর যদি পড়ে না থাকো তাহলে আমি এখানে তোমাদের আর 1 সপ্তাহ বাড়িয়ে দিচ্ছি পুরো প্যাসেজটা যাতে তোমরা পড়ে ফেলতে পারো, ঠিক আছে? আর আসলে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমরা জানো, তার জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু পরীক্ষাগুলো আসলে অ্যাসেস করতে পারিনি, এর জন্য আমি খুবই সরি। তো আশা করি আমার ব্যস্ততা অনেকখানি কমে গেছে এবং আস্তে আস্তে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসব। যদি কোনো সমস্যা এখনো, মানে যদি না ঘটে আর কি সৃষ্টিকর্তার আশীর্বাদে, তাহলে হয়তো আর কোনো ঝামেলা হবে না, সব কিছু আমরা স্বাভাবিকভাবে এখন চালাতে পারবো। আচ্ছা, তার আগে আমি একটু বিশেষ কিছু কথা একটু বলি এটা শুরু করার আগে। হুম, তো তোমাদের তো পরীক্ষার রেজাল্ট দিয়েছে ফার্স্ট ইয়ারের, না? এই বিষয় নিয়ে তো জি কথাই বলা স্যার। হয়নি। তোমাদের রেজাল্ট পরবর্তী যেহেতু ক্লাস নেওয়া হয়নি, গতকাল নিয়েছিলাম তাও আমার মনে ছিল না। তো আজকে একটু এই বিষয় নিয়ে কথা বলি। তো তোমরা অনেকেই ভালো রেজাল্ট করেছো, 3 পয়েন্ট প্লাস অনেকের আছে, আবার অনেকের নাই, অনেকে অল্পের জন্য বেঁধে গেছো, ইত্যাদি ইত্যাদি সমস্যা। তো যারা ভালো করেছো তাদের জন্য অভিনন্দন, আর যারা ভালো করতে গিয়ে ঠেকে গেছো তাদেরকে বলবো যদি কোনো ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ থাকে তাহলে যেন কোনোভাবেই ওটাকে বাদ না করা হয়, ঠিক আছে? তো ইমপ্রুভমেন্ট যাতে দেওয়া হয়, এমন না যে স্যার আবার পড়ার চাপ হবে, এটা হবে সেটা হবে, এই বলে অনেকেই থাকবা কি যারা ইমপ্রুভমেন্ট দিতে চাইবে না। আমি বলবো ইমপ্রুভমেন্ট অবশ্যই দিবা, সুযোগ থাকলেই দিবা। যদি না পড়ে যাও তাও দিবা। কারণটা কি? কারণ তুমি যখন সেকেন্ড ইয়ারে পড়বা, ফার্স্ট ইয়ারে পড়া আছে, তখন কি তোমার এক্সপিরিয়েন্সটা অনেক বাড়বে না বলো তো? ল্যাঙ্গুয়েজগত ডেভেলপমেন্ট কি হবে না? হ্যাঁ। জি বেশ স্যার, সুন্দর। অবশ্যই। আমি তো তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, অনেকের যারা এখন বর্তমানে থার্ড ইয়ারে পড়তেছে, তারা কিন্তু ফার্স্ট ইয়ারে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে অনেকের ফার্স্ট ক্লাস ছিল না, ফার্স্ট ক্লাস হয়ে গেছে। অতএব আমার কথা হলো সুযোগ থাকলে দিব। টাকা যাই যাক, জীবনের টাকা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? টাকা তোমার আজকে নাই, কিন্তু একসময় অনেক টাকা আসবে, বুঝতে পেরেছো? অতএব টাকার ভয় করবে না, ইমপ্রুভমেন্ট আর যদি আত্মবিশ্বাস থাকে কারো, তাহলে খাতা চ্যালেঞ্জ করা, এগুলো করবা। টাকা যেদিক যাই যাক, একটু কষ্ট হবে, একটু পরিশ্রম হবে, একটু হয়তোবা তুমি আলু ভর্তা বা ডাল ভাত খেয়ে থাকবা, তাও ভালো, কিন্তু জীবনের কিছু কিছু সুযোগকে একদম মিস করা যাবে না, কারণ এগুলো আর পুনরায় ফিরে আসবে না। তো এই জন্য পরামর্শ হলো ইমপ্রুভমেন্ট, খাতা চ্যালেঞ্জ, যা কিছু করার সুযোগ থাকবে তুমি করবা। তাতে যতটুকু বাড়বে সেটা আলটিমেটলি তোমার 4 বছরের রেজাল্টকে আগিয়ে দিবে, মনে থাকবে? আর যারা জি স্যার। ভালো রেজাল্ট করেছো তাদের জন্য সতর্কতা বাণী, যে অনেকেই আছো তোমরা মোটামুটি ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করার জন্য সেকেন্ড ইয়ারে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, অনেকে আছো, অনেকে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি গত, মানে কি বলবো, গত কয়েকটা ব্যাচের পরিসংখ্যানে দেখেছি যে আমার কিন্তু একটা ইয়া ছিল, তোমরা অনেকে এটা বলেছো যে স্যার আপনি তো আগে 3 পয়েন্ট পাইলে পারে আপনি তো ছাড় দিয়েছিলেন। হ্যাঁ, যারা 3.20, হ্যাঁ 3.20-র উপরে যারা পেয়েছিল বা আগে যারা পেয়েছিল তাদেরকে আমি ফ্রি পড়িয়েছি, তাই তো? পুরো সেকেন্ড ইয়ার তার পরবর্তী ফ্রি।
আর যারা 3.00 থেকে 3.19 বা এরকম পেয়েছে আহ, তাদের জন্য ছিল হচ্ছে 300 টাকা করে ফি। হ্যাঁ, এই এই সুযোগটা আমি কিন্তু দিয়েছিলাম, বুঝতে পারছো? জি কিন্তু স্যার। কিন্তু এর এর পিছনে একটা ঝামেলা আছে। এই যে যাদেরকে ফ্রি তাদেরকে আর ক্লাসেই পাওয়া যায় না, বুঝতে পেরেছো? জি স্যার। যাদেরকে আমি ফ্রি করাই দিলাম, যাতে তারা পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয়, তারা নিয়মিত হবে, আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবে, এর জন্য আমি ফ্রি করে দিলাম। তারা তাদেরকে ফ্রি পড়ে, তো আমি জানি না এখন ফ্রি পড়ে বলে ওই টাকাটা অন্য কোথাও কাজে লাগায় না কি করে আমি জানি না, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যখন পরবর্তী রেজাল্ট দিচ্ছে তখন তাদের রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে, স্যার রেজাল্ট একটু খারাপ হয়েছে। তাহলে আমি ফ্রি পড়ায় আমার লাভটা কি? কোনো লাভ আছে বলো? না স্যার। ফ্রি পড়ায় তো কোনো লাভ নাই। আমি 3টা ব্যাচ এই পরিসংখ্যানটা করেছি, করে দেখলাম যে তাদের পাখনা গজিয়ে যায়। হ্যাঁ, তারা মনে করে আমার মনে হয় হয়ে গেছে, আমি মনে ফার্স্ট ক্লাস পেয়ে গেছি, আমি মনে ফার্স্ট ক্লাস পেয়ে গেছি। কিন্তু ভাই এখনো যে 3টা ইয়ার বাকি আছে সেটা তারা ভুলেই যায়। হ্যাঁ, তখন মাটিতে আর পা পড়ে না, অহংকারে গর্বে নাচতে থাকে। এটা করা যাবে না, ঠিক আছে? তো এই জন্য আমি এই যে এখন যারা থার্ড ইয়ারে বা ইয়া পড়তেছে বা তারা আগের ব্যাচ থেকে আমি কিন্তু এটা বাদ দিয়ে দিয়েছি। এতে আমার এই 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 সুযোগের দরকার নেই ভাই। যার টাকা দেওয়ার ইচ্ছা আছে সে পড়বে, যার টাকা দেওয়ার ইচ্ছা নেই তার পড়ার দরকার নেই, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমি খুবই এটাতে মানে ইয়া হয়েছি যে আরে বাবা আমি তাদেরকে ফ্রি, এমনকি অন্য ইয়া থেকেও এসে ফ্রি পড়াইছি, ভালো রেজাল্ট করেছে তারা, ভালো কথা, আমি তাদের উৎসাহজনকভাবে ইয়ে করলাম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এটার অপব্যবহার করতেছে। তাহলে আমার এটা দিয়ে তো কোনো লাভ নেই। অতএব তোমরা তোমাদের মতো করে করতে থাকো, এই সুযোগটা আমি আর দিতে চাচ্ছি না। কি কথা বোঝা গেছে আমার? হুম। জি স্যার, বুঝতে পারছি। আমি বললাম তো আমি অনেক কিছু সিস্টেম করেছি, অনেক, যারা এখন থার্ড ইয়ারে যারা এখন ফোর্থ ইয়ারে তারা জানে তোমাদেরকে মোটামুটি একটু এনগেজ করার জন্য গ্রুপ থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই করার চেষ্টা করেছি, কিন্তু আসলে আমি উৎসাহ হারিয়ে রেগুলার যেভাবে পড়াশোনা করা সেভাবে করাচ্ছি। কারণ এই যে তোমরা সেকেন্ড ইয়ারের ব্যাচে এখন তোমাদের ফোর্থ মান্থের সেকেন্ড ক্লাস চলতেছে, খেয়াল করো। মোটামুটি যদি আমি মিস না করতাম তাহলে ফোর্থ মান্থের কয়টা ক্লাস হয়ে যেত এতদিন পর্যন্ত? বলো তো কয়টা ক্লাস হয়ে যেত? কমপক্ষে 15 দিন মিস হয়েছে, তার মানে কি 6টা ক্লাস হয়ে যেত, 50% ক্লাস হয়ে যেত, হতো কিনা বলো? জি স্যার। তোমরা অনেকেই আছো এখনো গ্রুপে যুক্তই হওনি, গুগল ক্লাসরুমে যুক্তই হওনি কোড নিয়ে, তাই তো? ফোর্থ মান্থের মানে পেমেন্ট করে যে তাদেরকে গুগল ক্লাসরুমে যুক্ত হতে হবে, এই মেসেজটা আজ থেকে 15 দিন আগে দিয়ে দিয়েছি, তাদের খেয়ালই নাই, তারা কখনো নাকি মেসেজই পায় নাই। তার মানে কি তারা ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? তাদের দ্বারা এটা আশা করা, অনেকে এই যে আজকে কালকে টাকা পাঠাচ্ছে তারা আবার পুনরায় ফোর্থ মান্থের ফি দিয়ে গ্রুপে, তাহলে এই যে 10-15 দিন তুমি তো গুছিয়ে নিতে পারতা না বলো? এই যে আমি মিস করলাম, তোমরা যেগুলো মিস গেছে যে পড়াগুলো আছে সেগুলো কি গুছিয়ে নেওয়া মানে যেত কিনা? যেত না? কিন্তু জি আমি স্যার, পড়াচ্ছি, অবশ্যই যে। তোমরাও ঘুমিয়ে গেছো, শীত নিদ্রায় চোর চলে গেছে ব্যাঙের মতো, সাপের মতো, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আবার ক্লাস নিচ্ছি, এখন আবার ফি দিয়ে যুক্ত হচ্ছে। আরে বাবা তুমি তো ফি দিবা, সেটা আমি জানি, যাদের ইচ্ছা আছে তারা দিবা, কিন্তু তোমার পড়াশোনার প্রতি তোমার তো একটা একাগ্রতা থাকতে হবে। হ্যাঁ, একাগ্রতা না থাকলে হবে বলো? হ্যাঁ, তো যাই হোক, এখন তোমাদের যদি কোনো কথা থাকে সেটা একটু বলো, তোমাদের রেজাল্ট পরবর্তী কোনো যদি বিশেষ জানার কিছু থাকে একটু প্রশ্ন করো তোমরা। স্যার সি প্লাস পাইলে কি ইগনোর দেওয়া যাবে? হ্যাঁ, ইমপ্রুভমেন্ট দিতে পারবা সি প্লাস পাইলে। স্যার আপনি ইমপ্রুভমেন্ট ব্যাচ কবে করবেন? 15 তারিখ থেকে আমি গ্রুপটা করবো আর কি, ঠিক আছে? স্যার এই মাসের 15 তারিখ? হ্যাঁ, এই মাসের 15 তারিখ থেকে, কারণ আমি তো কদিন একটু ব্যস্ত ছিলাম, আমি প্রথম থেকে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু আসলে সেটা করতে পারিনি। 15 তারিখ থেকে করব। সেখানে তোমাদের তোমাদের যেহেতু পুরনো সিলেবাসে, ইমপ্রুভমেন্টদের হবে পুরনো সিলেবাসে, তাই না? ইমপ্রুভমেন্ট বা যারা হচ্ছে কয়েকটাতে বা এফ গ্রেড পেয়েছো সেগুলো পুরনো সিলেবাসেই হবে। আসলে ওখানে যেহেতু আগের ব্যাপারটা ছিল কি, আগের ইমপ্রুভমেন্ট ব্যাচটা এমনটা ছিল যে আগের যে ক্লাসগুলো নিতাম আর একটা ওই ক্লাসগুলোই তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা নিজ দায়িত্বে ওগুলো করে নিতাম। কিন্তু এখন তো নতুন সিলেবাসের নতুন ফার্স্ট ইয়ার, তাই না? এখন তো আর জি স্যার। এখন তো আর ওটা করা যাচ্ছে না, তার মানে তোমাদেরকে
আমার আলাদা করে কেয়ার এর ব্যবস্থা করতে হচ্ছে, বা আগের যে ক্লাসগুলো আছে সেগুলো দিয়েই তোমাকে কভার করতে হবে। স্যার আমাদের দুই একটা সাবজেক্টে যে আসছে ওইটা কি আগের সিলেবাসে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, আগের সিলেবাসই। নতুন সিলেবাসে না? না, যাদের পুরো, যারা পরীক্ষা দাওনি, মানে যারা একদম পরীক্ষায় অ্যাটেন্ড করেনি বা যারা একদম প্রমোটেড হয়নি, শুধু এই দুই দলের জন্য নতুন সিলেবাস। কিন্তু যারা দুই একটাতে ফেল করেছো, যারা ইমপ্রুভমেন্ট দিবা, এদের জন্য পুরনো সিলেবাস। বুঝতে পারছো? ও স্যার আমি এটাই বলতেছিলাম, এইটার গ্রুপ কবে করবেন আর কি? হ্যাঁ, এটাই আমি তো আর ওইরকম পড়ানোর গ্রুপ, এটা ইমপ্রুভমেন্ট গ্রুপ মানে হচ্ছে তোমাকে সিস্টেম ওয়াইজ আমি পড়া দিব, তুমি তোমার মতো করে পড়ে নিবা, তোমাদের তো আর ক্লাস নেওয়ার প্রয়োজন নেই, কারণ তোমরা তো অলরেডি এগুলো পড়েছো না বলো? জি স্যার। হ্যাঁ, আর যেহেতু আমি ওই জন্য বলছি, যেহেতু আমি এখন ক্লাস তোমাদের নিতে পারবো না, যদি নিতে হয় দুই একটা করে, তার জন্য আলাদা করে সিস্টেম করে আমি ভেবে চিন্তে তোমাদের সাথে আলোচনা করে জানাবো যে কি করা যায়। তো ওইখানে হচ্ছে শুধু পড়া দিয়ে দেবেন। হ্যাঁ, পড়া থাকবে, সপ্তাহভিত্তিক পড়া থাকবে, থাকবে, দুই একটা টেস্ট নিব, ঠিক আছে তো, যাতে তোমাদের জি এনগেজমেন্টটা স্যার। থাকে। হ্যাঁ, কারণ এখানে তো সব সাবজেক্ট সবার না, তাই না? তাহলে আমি কি একদিনে সবগুলো সাবজেক্টে নিব, পড়া নিব? হবে না তো। কারো দেখা না রিডিং স্যার। স্কিলস, কারো রাইটিং স্কিলস, কারোটা পোয়েট্রি, কারোটা প্রোজ, এরকম। তাহলে আমি কারটা তুই কারটা পড়াবো বলো, তাই না? এরকম স্যার তো হবে না। ওইখানে কি ওরকম আলাদা আলাদা করে পড়া দিয়ে দেবেন স্যার? না, যে আলাদা আলাদা করে না, একটা মাস ধরে ওটাকে কভার করতে হবে। আমি সবগুলো আগের যেগুলো ক্লাসগুলো আছে আপডেট করে, হ্যাঁ, আপডেট করে আবার পুনরায় আমি তোমাদের জন্য শেয়ার করে দিব। তোমরা, জি আমি স্যার। পড়া দিয়ে দিব, তোমাদের মতো করে নিজেরা পড়তে হবে। স্যার এর জন্য কি আলাদা করে পেমেন্ট করতে হবে? সেটা যদি তোমরা ক্লাস সিস্টেম করো যে স্যার ক্লাস নিতে হবে, তাহলে পেমেন্ট, আর যদি ক্লাস নিতে না হয় তাহলে তো ফ্রি। আমার সেকেন্ড ইয়ারে যারা থাকবে ওদের জন্য ফ্রি। যেমন আগেরটা ফ্রি ছিল, কারণ কোনো ক্লাস তোমাদের আমি নিতাম না, ওই আগে যাদের ক্লাস নিতাম ওইটাই আমি শেয়ার করে দিতাম, তোমরা নিজ দায়িত্বটা কভার করতে। ঠিক আছে? স্যার কয়টা সাবজেক্টের উপর ইমপ্রুভ দেওয়া যায়? দুটা সাবজেক্টে তুমি ইমপ্রুভ দিতে পারবা, দুটাতে ইমপ্রুভ দিতে পারবা, ঠিক আছে? জি স্যার। আর স্যার আর ইমপ্রুভটা, হ্যাঁ বলো। স্যার কলেজ পাস করে যদি নতুন কলেজে চলে যায় তাহলে কি দিতে পারবো ইমপ্রুভ? হ্যাঁ, তুমি যে কলেজে যাও তোমার ইমপ্রুভ দেওয়ার সুযোগ থাকলে তুমি ইমপ্রুভ দিতে পারো, এটা কলেজের সাথে সম্পর্কিত না। স্যার আপনার ওখানে বা ইংলিশে হাইয়েস্ট সিজি কত? এখানে 3 পয়েন্ট কত দেখলাম, আমি তো বললাম না যে আমি খেয়াল করি, সবাই ইন্ডিভিজুয়ালি পাঠিয়েছিলাম, কারোটা দেখেছি কারোটা দেখি নাই, মনে নেই, এরকম 3.5754 এরকম আছে, 3.404442 দেখলাম, 3.39, 3.29, 3. এরকম অনেকে দেখেছি। আমি ওটা আসলে আগের মতো করে যেমন গুগল ফর্ম নিয়ে যে কালেকশন করা, ওইটা এবার করতে পারে বা করা হয়নি, ওটা আমার দেখি, আমি এর ভিতরে করার চেষ্টা করবো, কারণ আমি তো সবারটা একসাথে মনে নাই। তোমরা এক এক করে মেসেজ দিয়েছো, আমি শুধু দেখছি আর ক্লিক মারছি, বুঝতে পারছো? এই, তবে দেখলাম ফার্স্ট ক্লাস অনেকে আছে, হ্যাঁ, অনেকেই পেয়েছো। তবে যারা অল্পের জন্য বেঁধে গেছো, যদি ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ থাকে তারা দিলে পারে, আবার ফার্স্ট ক্লাসে ইমপ্রুভমেন্ট বেড়ে যাবে, ঠিক আছে? তোমাদের এই ব্যাচটাতে অনেকে পেয়েছো, খুব ভালো লাগছে দেখে। তবে এবার যারা, আমার সবগুলো সি প্লাস আসছে, এখন কি করতে পারি স্যার? তুমি দুটাতে দিবা, কিছু করার নেই আর, ঠিক আছে তো? বোর্ড চ্যালেঞ্জ করব? যদি তোমার আত্মবিশ্বাস থাকে, তুমি যদি মনে করো যে ভালো পরীক্ষা দিয়েছি তারপরে সি প্লাস আসছে, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। কিন্তু যদি মনে হয় যে না তুমি পরীক্ষা ভালো মতো দাওনি, এমনটাই দিয়েছিলে, যেমন দিয়েছিলে তেমন রেজাল্ট, তাহলে তোর করে লাভ নেই। বোর্ড চ্যালেঞ্জ তখন করবা যদি মনে হয় যে তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে কিন্তু রেজাল্ট তোমার আশানুরূপ হয়নি, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, অনেকের স্যার পরিবর্তন হয়। যাদের রেফার আসছে, রেফার্ড মানে কি? রেফার্ড বলতে কি বলতে চাচ্ছ? ফেল? হ্যাঁ মানে ওই সাবজেক্ট সহ কয়টাতে ইমপ্রুভ দেওয়া যাবে? হ্যাঁ, ইমপ্রুভ যেটা দিতে এফ পারবা আসছে। দুইটা, আর যতগুলো ফেল ততগুলো তুমি পরীক্ষা দিতে পারবা। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, মনে করো তুমি তিনটায় জি ফেল স্যার। করেছো, মনে করো তুমি তিনটায় ফেল করেছো আর তিনটাতে সি প্লাস পেয়েছো, তাহলে তুমি মোট 5টায় পরীক্ষা দিতে পারবা। তিনটা ফেল এর পরীক্ষা দিতে পারবা, আর দুইটা ইমপ্রুভ দিতে পারবা, ঠিক আছে? তুমি জি তুমি প্রমোটেড হয়েছো মানে তিনটায় পাস, তিনটায় ফেল করলে তাও তুমি প্রমোটেড হবা, মানে 50% পাস করলে প্রমোটেড হবা। তাহলে প্রমোটেড যখন হয়েছে তখন তুমি ফেলগুলোতেও পরীক্ষা দিতে পারবা এবং ইমপ্রুভমেন্ট দুটো দিতে পারবা, মোট 5টা হবে তখন, ঠিক আছে? আচ্ছা, আরো যদি কারো জানার থাকে বলো, কারণ অনেকে তখন প্রশ্ন করেছিল, আমি সবার প্রশ্ন উত্তর দিতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম ওই সময়। মানে আমি এক ঝামেলা থাকার কারণে তোমাদের রেজাল্ট নিয়ে আমি ঠিক ভাবতেও পারিনি যে কি
আর যদি সাবজেক্টের মধ্যে আমার অনেক ভালো হয়েছিল পরীক্ষা স্যার, এটা এখন আমি বোর্ড চ্যালেঞ্জ করছি, এখন মানে চেঞ্জ হবে কিনা। সেটা ওটা যদি তো একটা ভালো জেনারেল সাবজেক্ট, সব মানে ফার্স্ট ইয়ারে সবার জন্য আর কি, সব বিভাগের জন্য। বুঝলে আবার স্যার স্বাধীন বাংলাদেশের ইতিহাস, স্যার ওই সাবজেক্টটা মানে আমার অনেক পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু রেজাল্ট অনেক খারাপ আসছে। এখন বোর্ড চ্যালেঞ্জ করছি আর কি, মানে রেজাল্ট চেঞ্জ হবে কিনা, হ্যাঁ, যদি ভালো যে হয় অবশ্যই চেঞ্জ হবে, সাবজেক্ট। ভালো হলে অবশ্যই চেঞ্জ হবে। জি স্যার, পরীক্ষা অনেক ভালো হয়েছিল কিন্তু বি মাইনাস আসছে। আচ্ছা, সমস্যা নেই, ভালো পরীক্ষা দিলে অবশ্যই চেঞ্জ হবে, টেনশন করার কিছু নাই। হ্যাঁ, স্যার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পর দেয়? মোটামুটি বেশ সময় নেয়। তোমার পর এবার ফার্স্ট ইয়ারের যে ফর্ম ফিল আপ হবে না, ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপের আগে আগে দিয়ে দিবে, যাতে তোমরা পুনরায় আবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? যদি স্যার কয়টা বোর্ড চ্যালেঞ্জ দেওয়া যাবে? তুমি সবগুলো চ্যালেঞ্জ করতে পারবে, তোমার যত টাকা আছে তত তুমি করতে পারবে, সমস্যা কি? ঠিক আছে, তুমি টাকা দিবা, তুমি চ্যালেঞ্জ করবা, তোমার টাকা তোমার খরচ, বুঝতে পারছো? আর জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকাম, সমস্যা কি? এই হচ্ছে বাংলা নিয়ে আমরা, বুঝতে পারছো? হুম। স্যার সেকেন্ড ইয়ারের রিডিং স্কিল এন্ড রাইটিং স্কিল আমাদের অ্যাডভান্স যেটা, আর ফার্স্ট ইয়ারের ওই দুটা, এইগুলোর মধ্যে কতখানি পার্থক্য থাকতে পারে স্যার? এটা নিয়ে তো আমি ক্লাসে আলোচনা করেছি, পার্থক্যর পরিমাণ 10 to 15%। জি স্যার, আমি তো বুঝতে আলোচনা করেছি, প্রথম ক্লাসে আলোচনা করি নাই রিডিং রাইটিং এর? জি স্যার। হ্যাঁ, ওখানে তো জি স্যার। দেখিয়েছি যে পার্থক্য শুধুমাত্র রিডিং স্কিলসের কিছু জায়গা রাইটিং স্কিলসের পার্ট বি তে একটু পার্থক্য, যেটা নিয়ে তো জি কথা স্যার। বলেছি আমরা, তাই না? কথা, তাছাড়া কি আর তেমন কোনো পার্থক্য নাই, জি স্যার। বাকিগুলো সব আগের মতো। স্যার রাইটিং স্কিলস এর পার্ট সি এর জন্য তো অনেক আইটেম মুখস্থ স্যার, মেমোরাইজিং অনেকগুলো। গতবার তো আমরা মানে প্যারাগ্রাফ আর এসে স্কিপ করছিলাম, কিন্তু এবার কি পড়তে হবে? না, ওটাও বাদ দিতে পারবো, সমস্যা নেই, কারণ কি ওখানে 4টা থাকবে, 2টা উত্তর করতে হবে, তাই তো? নাকি আমি ভুল বললাম? ঠিকই আছে, তিনটা না স্যার, তিনটা উত্তর হবে। 3টা answer করতে হয়। 3টা দিতে হবে উত্তর রাইটিং এ। হ্যাঁ হ্যাঁ, 3টা। প্লিজ স্যার 3টা, হ্যাঁ, 5টা থাকবে, 3টা 5টা থেকে করতে পারো, দরকার নেই ওইভাবে, আমরা ওটাকে বাদ দিয়েই পড়ি, তারপরও হয়ে যায়, কারণ আরো 2টা তো আছেই, ওই 2টা তো তোমার ওগুলোর ভিতরে আসবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন থাকেই, লেটার থাকেই, ঠিক আছে? তো নোটিশ এগুলো পড়লেই অটোমেটিক ওগুলো না পড়লেও চলে, তারপরে তোমাদের ইচ্ছা, সমস্যা নাই, যে যেভাবে করে নিতে পারো। আচ্ছা, তো আর যদি কারো কোনো কথা না থাকে তাহলে এই বিষয়টা আমরা প্রসঙ্গটা চেঞ্জ করি এবার। হ্যাঁ, স্যার কোনো সাবজেক্টে যদি ফেল থাকে তাহলে কি কলেজ চেঞ্জ করা যায়? সম্ভবত না, তবে বাংলাদেশে অনেক কিছু সম্ভব, একটু বলে রাখি। টাকার মাধ্যমে নাকি? সেটা হতে পারে, আমি সেটা বলতে পারছি না। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। বাংলাদেশ সকল সম্ভাবনার দেশ, সকল অসম্ভাবনার দেশ, বুঝতে পেরেছো? বলো, আর কেউ কিছু বলবা? স্যার একটা বিষয় হচ্ছে কোন সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিতে গেলে হুম, আমাদের যে কলেজ থেকে ইন কোর্সে যে নাম্বারটা দিছে ওটাকে আবার কলেজ থেকে দিয়ে তাকে মানে যেটা দিছিল ওটাই থেকে যায়, মানে হ্যাঁ, ইনকোর্স ইমপ্রুভমেন্টের নাম্বারে ক্ষেত্রে। কোনো পরিবর্তন হয় না, আগের যেটা ছিল সেটাই থাকবে, কোনো তোমার শুধু ইনকোর্স বাদের পরীক্ষার যেটা ফাইনাল তুমি দিবা ওটার নাম্বারে ভ্যারিয়েশন হবে, ইনকোর্স আগের যেটা ছিল সেটাই থাকবে। আচ্ছা স্যার এবারে নিট কোর্স পরীক্ষা কি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড ঠিক করে দেবে নাকি কলেজ থেকেই একটা ডেট দিয়ে দিবে? ইনকোর্স পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় তোমাকে ডেট দিবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ইনকোর্স পরীক্ষা নিয়ে নিতে হবে, এটা যে বিশ্ববিদ্যালয় ঠিক করবে এখন। ও তাহলে এখন থেকে ইন কোর্স পরীক্ষা সব কলেজের একযোগে হবেন, তাই না স্যার? একই সাথে হবে, একই দিনে না, কিন্তু একই সময়ের ভিতরে হবে, এরকম আর কি। তবে আর সিলেবাস কি আলাদা না সেম? না, সিলেবাস চেঞ্জ না, সিলেবাসটা আবার কলেজ ভিত্তিক, যে যেটা যারা পড়াবে যেটা তার উপরে নিবে ইনকোর্স, কিন্তু ডেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দেয়, তারপরও দেখা যায় বিভিন্ন কলেজ ডেটের আগে পরেও নিচ্ছে পরীক্ষা। এই ওই যে বললাম না যে সকল সম্ভাবনার দেশ, সকল অসম্ভাবনার দেশ, নিয়ম নীতির কোনো বালাই নেই। বাংলাদেশ। যেমন কি সিগারেট খাইলে, ওপেনলি বিড়ি খাইলে, সিগারেট খাইলে পারে
আগে ছিল 50 টাকা জরিমানা, তারপরে হলো 300 টাকা জরিমানা, তারপরে হলো 1200 টাকা জরিমানা। তাতে কি কোনো প্রয়োগ হয়েছে বলো? বাংলাদেশে কয়জনের কাছ থেকে স্যার সিগারেট খাওয়ার জন্য জরিমানা নিয়েছে বলে মনে হয় এ পর্যন্ত? বলো, যে প্রকাশ্যে সিগারেট স্যার খাওয়ার পাবলিক প্লেসে জরিমানা নিয়েছে এমন কয়টা হতে পারে? আমার তো মনে হয় যে নেয়নি। তাহলে অযথা পরিমাণ বাড়িয়ে লাভ কি? লাভ আছে কোনো? বলো। স্যার নেয় না তো আর সংখ্যা বাড়তেছে এর জন্য এর আরো হ্যাঁ বলো। হুম। টাকা তো আর জরিমানা নেয়, সংখ্যা আরো বাড়তেছে। হ্যাঁ, ওটা আরো বাড়তেছে, কারণ যে প্রয়োগ নাই তো। কে কাকে দিচ্ছে নিয়ম আর কে কি করতেছে, বললাম না, পুরো হাস্যকর জাতি আমরা, আমাদের সিস্টেমের শেষ নাই। যে যার মতো সিস্টেম বানাচ্ছে, যে যার মতো চলছে, এই আর কি। ওকে, তো যাই হোক, আমরা তাহলে শুরু করি আজকের পড়াটা। হ্যাঁ, স্যার হ্যাঁ, কোনো সমস্যা আছে বলো। স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার আর কি বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট কমে? তুমি যদি ফেলও সম্ভাবনা থাকে যে তুমি ফেল করছিলা কিন্তু ভুল ক্রমে তোমাকে এ প্লাস দিয়ে দেওয়া হয়েছে, তারপরে তোমার এ প্লাসই থাকবে, কোনো কোনো কম হবে না। ঠিক আছে? স্যার বোর্ড চ্যালেঞ্জ করতে আদৌ পরিবর্তন হয়? এত অবশ্যই ভালো পরিবর্তন সময় দিয়ে হয়। করলাম। কেননা পরিবর্তন হবে না? ছেলে মেয়ে তো আমাকে জানাচ্ছে, আমি তো দেখতেছি। অবশ্যই পরিবর্তন হয়। তোমার যদি আত্মবিশ্বাস থাকে, তুমি যদি ভালো পরীক্ষা দাও, প্রচুর পরিবর্তন হয়। কিন্তু স্যার এইভাবে মানে রেজাল্ট নাকি খাতা ঠিকভাবে সেটা তোমার রেজাল্ট? রোল নম্বর অনুসারে যে স্যার খাতা দেখছে সেই স্যারের কাছে নোটিশ যাবে, সেই স্যার তোমার খাতা আবার বার করবে, সেই খাতা দেখবে, দেখবে তারপরে নাম্বার গুনবে, গুনে যদি পরিবর্তন হয় সেটা আবার পাঠিয়ে দেবে। এই মনে করো আমি তোমার খাতা দেখছি, ঠিক আছে তো? আমি তোমার খাতা দেখছি, তাহলে তোমার রোল নম্বর অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে খুঁজে বার করবে, দিয়ে আমাকে নোটিশ করবে যে আপনার কাছে এই নাম্বারের একটা খাতা আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারে সে চ্যালেঞ্জ করেছে, আপনি খাতা বার করে আবার পুনরায় রিঅ্যাসেস করেন, করে পরিবর্তন হলে রেজাল্টটা আবার ইনপুট দেন। এই সেম টিচারই আবার খাতা দেখে। হ্যাঁ, সেম টিচারই খাতা দেবে। স্যার, হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, আমি তো কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যই তোমাদের আজকে সময় নিলাম। হ্যাঁ বলো। স্যার, এমপিওভুক্ত কলেজ থেকে কি সরকারি কলেজে ট্রান্সফার হওয়া যাইবে? সম্ভবত না। ঠিক আছে, ওটা তুমি আচ্ছা স্যার। একটা নির্দেশনা আছে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা আছে, ওটা একটু দেখে নিও ভালো করে, যে কোথা থেকে কি হওয়া যায়, সরকারি থেকে বেসরকারি, বেসরকারি থেকে সরকারি, কার মধ্যে কি হতে পারবে, এগুলো বলা আছে তো। হ্যাঁ, আমি একটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আচ্ছা, তারপর স্যার স্যার যারা আমাদের 5-7 এর মতো পেয়েছে বা এরকম ভালো রেজাল্ট করেছে স্যার, ওরাও তো স্যার মানে আপনার প্রশ্নটাই ওটাই ফলো করেছে, তবুও স্যার মানে মানে ওরা মানে ওদের স্ট্র্যাটেজিটা এবার একটু জানা গেলে মানে স্যার ভালো হতো। আচ্ছা, ওগুলো তো তারাই বলতে পারবে। তাহলে আমাকে এখন খুঁজে খুঁজে আবার বার করতে হবে যে কে কোন রেজাল্ট পেয়েছিল, আমার তো না মনে নাই। স্যার মানে স্যার, আপনি ফ্রি মানে যদি আপনি সময় হয় বা ফ্রি টাইম হয় তাহলে যদি সিরিয়ালটা দেন তাহলে স্যার আমরা একটু ওদের সাথে একটু কথা বলে নিতাম। আচ্ছা, এখানে অনেকের ইয়া আছে, আমি দেখি একটা ইয়া করব, গুগল ফর্ম দিয়ে তোমাদের রেজাল্ট আমি নিব। তো তোমরা ওখানে রেজাল্টটা ইনপুট দিবা, তাহলে আমি দেখবো যে কার কেমন রেজাল্ট হয়েছে, কে জি স্যার, কেমন হয়েছে। হুম, জি স্যার, এটা তাহলে হ্যাঁ। তো এখানে স্যার বোর্ড চ্যালেঞ্জে তারা কি শুধু মার্ক গোনে নাকি আমি তো মানে বললামই, খাতাও আমি তো ভালো মতো সেই দেখে? কথা তো আবার বললাম যে যে স্যার খাতা দেখছে তার কাছে নোটিশ যাবে, সেই স্যার খাতাটা বার করবে, তোমার বার করে সেটা আবার রিঅ্যাসেস করবে। রিঅ্যাসেস করা মানে কি, পুনরায় দেখবে, নাম্বার গুনবে, দিয়ে তারপরে যা পাবার তাই দিবে। শুধু নাম্বার করে না, খাতা দেখবে সে। হুম। স্যার এটার জন্য টিচারও তাহলে টাকা পায়? এক্ষেত্রে তোমার কাছ থেকে টাকা নিয়ে সবাই পাচ্ছে। আমার তো মনে হচ্ছিল যে বরং ওই টিচারকে জরিমানা করা উচিত এবং তোমার টাকা ফেরত দেওয়া উচিত। যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়, তোমার টাকা ফেরত দেওয়া উচিত, কারণ এটা। স্যার আগে কোনো একটা ইসে আমি যদি 4 পাই, সে কি আমাকে 6 দেবে? এরকম কি কোনো করবে? বুঝলাম না, বলো। যদি কোনো জায়গায় তুমি স্যার কোনো কোশ্চেনের আমি পাইলাম, মার্ক পাইলাম 4, হুম, সে কি আমাকে মানে 6 বা এরকম দেবে? যদি তুমি পাওয়ার মতো থাকে, তোমাকে দেবে না কেন? পাওয়ার মতো থাকলে অবশ্যই দিবে।
আমরা তো দেখছি আমাদের কলেজে স্যাররাই তো এগুলো করতেছে, তাই না? আমরাও তো করতেছি। অতএব আমি তো সরাসরি বলছি, আমি তো জেনে শুনে মানে না জেনে বলছি না বা শুনে বলতেছি না, তাই না? আমি দেখেই বলতেছি যে আমরা কি করি তোমাদের খাতা নিয়ে। স্যার প্রথমে দেয় নাই, আবার চ্যালেঞ্জ করলে দিবে, এটা কোনো কথা? না সেটা ওই তো কোনোভাবে এটা হয়ে গেছে। দেখো তুমি যখন টিচার হবা তখন তুমিও যখন এই লাইনে পড়বা তখন বুঝতে পারবা যে যেখানে মনে করো 30-40 লাখ স্টুডেন্ট, সেখানে 2-10 হাজারের তো সমস্যা হতেই পারে, পারে কিনা বলো? যেহেতু আমাদের সিস্টেম খারাপ এই জন্য সমস্যা হয়েই যায়, বুঝতে পারছো? আমাদের ইয়া খারাপ, কি বলে, ট্রেডিশন খারাপ। কারণ কি আমরা খাতাগুলোকে অ্যাসেস করি না ঠিক মতো, বা হচ্ছে নাম্বার ইনপুটের সময় সতর্ক হই না। অনেকগুলো ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, সবগুলো বলে তো আর ইয়ে করা যাবে না। তো এই কারণে দেখাচ্ছে যে যেখানে 30-40 লাখ স্টুডেন্ট, সেখানে দেখাচ্ছে যে অনেক ঘটনা ঘটে যেতে পারে। তার ভিতরে হয়তো দেখাচ্ছে 10 হাজারের সমস্যা হলো, তার ভিতরে দেখাচ্ছে 3 হাজারের রেজাল্ট পরিবর্তন হলো, বাকি তো 7 হাজারের পরিবর্তন হচ্ছে না। ফেসবুকে যে রেজাল্টগুলো দেখা যায় যে রেজাল্ট পরিবর্তন হয়েছে, ওটা আসলে কত পার্সেন্ট বলো? 10 হাজারের মধ্যে যদি 3 হাজারের রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে কতজনের রেজাল্ট পরিবর্তন হয়নি বলো তো? বলো। 70%। হ্যাঁ, 7,000। রেজাল্ট পরিবর্তন হয়নি, তাহলে ওই 3 হাজার দেখে তুমি এখন হইচই করলে তো হবে না, বলো? হবে বলো? তো এরকমটা তো ঘটবেই, একটু ঘটতেই পারে বা ঘটে। হ্যাঁ, আন্তরিকতার অভাব আছে। আমি বলতেছি তো যে আমাদের টিচারদের ভিতরেও, বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের ভিতরেও অনেক ঝামেলা আছে, বিধায় এগুলো হয়ে যায়। আস্তে আস্তে পরিবর্তন হবে, কিন্তু আমরা মানুষ হিসাবে, জাতি হিসাবে সেবার মানসিকতা নিয়ে নাই, এটা হলো একটা সমস্যা। সে একদম ধর্মীয় পুরোহিত থেকে শুরু করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত দেশের উন্নয়ন নিয়ে আমরা কখনো ভাবি না। আমরা সবসময় ভাবি পিছনের পকেটটা নিয়ে। পিছনের পকেট বুঝো? কি নিয়ে ভাবি আমরা? যাই করি না কেন আমরা একটা কি ভাবি বলো? মাল নিয়ে ভাবি। মাল বুঝো? কথায় যেটা বলে না, পকেটে মাল আছে তো, হ্যাঁ টাকা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সমস্যা। ডাক্তার বলো, আমি তো এই যে তোমাদের ইয়াতে বললামই তো, এই যে আমি তোমাদের ম্যাডামকে চিকিৎসা করাতে গিয়ে মানে এই যে সিজারিয়ান নিয়ে পুরো ক্লিনিকে তো আমি গন্ডগোল পাকাই দিয়ে দিয়েছিলাম, পুরো রেগে গেছিলাম আমি, বুঝতে পারছো? এত বাজে সিস্টেম, ডাক্তার নার্স এদের ভিতরে সমন্বয়হীনতার এত অভাব। মানে বললো এটা ভালো হবে সবাই, আরে ভালোতে গিয়ে যদি এই অবস্থা হয় তাহলে বুঝো বাংলাদেশের সিস্টেমটা কি। বুঝতে পেরেছো? শিক্ষিত ডাকাই। হ্যাঁ, তো এই জন্য আমি তো বললাম যে আমি তো স্বীকার করতেছি যে আমরা মানুষ হিসাবে মানে যথেষ্ট ভালো মানুষ না। আমাদের সার্ভিস কোনো জায়গাতে আমরা ঠিক মতো দিই না। ব্যাংকার মনে করে পাবলিক সব আতেল, তাই তো? প্রশাসন মনে করে পাবলিক সব আতেল, টিচাররা মনে করে স্টুডেন্টরা সব আতেল, স্টুডেন্টরা মনে করে টিচাররা সব আতেল। মানে সবাই সবাইকে আমরা আতেলই ভাবি, কেউ কাউকে মানুষ ভাবি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে? স্যার আমরা শুধু নামেই মানুষ। হ্যাঁ, তো এই জন্য ওসব বলে কোনো লাভ নাই। আমরা জাতি হিসেবে যখন উন্নত হব তখন আমরা একজন আরেকজনকে সেবা করে বেঁচে থাকবো। কারণ আমরা তো সেবাই করতেছি, বললাম না, আমি তোমাকে সেবা করতেছি পড়ানোর মাধ্যমে, তোমার বাবা মা যে যা কাজ করতেছে সেটার মাধ্যম দিয়ে আমাকে, তোমাকে, সবাইকে আমরা সেবা করি। ডাক্তার আমাকে সেবা করতেছে, আমি ডাক্তারের ছেলে মেয়েকে পড়িয়ে সেবা করতেছি। রিক্সাওয়ালা আমাকে কলেজে নিয়ে পৌঁছাই দিচ্ছে, আমি রিক্সাওয়ালার ছেলে মেয়েকে পড়াচ্ছি, তাই তো? আমি বাজারে যাচ্ছি, সবজিওয়ালা সবজি এনে বিক্রি করতেছে, আমার সেবা করতেছে বিক্রি করার মাধ্যমে, আমি তার ছেলে মেয়েকে পড়ায় সেবা করতেছি। এই তো আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড। এখানে কে মানে সেরা, কে ভালো, কে মন্দ, এসব নিয়ে ভাবার তো টাইম নেই। এখানে সবাই ভালো, সবাই সবাইকে যার প্রয়োজনীয় জিনিসটা আমরা গুছিয়ে দিচ্ছি, এটাই তো হওয়ার কথা। এখানে কে সাকসেসফুল, কে ধনী, কে বড়লোক, কে এত কিছু ভাবার তো কিছু নাই, ঠিক আছে? কিন্তু আমরা এটা ভাবি তো, আমরা সবাই ভাবতেছি আমি ছাড়া সবাই আতেল। এই জন্য কি কি মানে আমরা আমরা জাতিগতভাবে আমরা আসলে ইয়া পাচ্ছি না। আতেল মানেটা কি? আতেল বুঝো না? আতেল মানে হচ্ছে যার কোনো তেল নাই, মাথায় তেল নাই, বুঝো না? স্যার আমি এতক্ষণ আপেল শুনতেছিলাম, এখন মনে হচ্ছে আপেল শুনছি। আল্লাহ। ও, আতেল, আতেল মানে হচ্ছে যার কোনো তেল নাই। তেল নাই মানে যার কোনো ক্ষমতা নাই, যার বুদ্ধি নাই, যার জ্ঞান নাই, যার কিছু নাই, এরকমটা মনে করি আমরা সবাইকে। বুঝতে পেরেছো? জি স্যার। মনে করো আমার পরিচয় দেওয়ার আগ পর্যন্ত মানুষ আমাকে দেখলে পারে আদেলই ভাবতেছে, যে পরিচয়টা দিচ্ছে তখন আবার ঠিকই সালাম করছে। আসলে আমার পরিচয় দিয়ে তো আমার সালাম পাওয়া উচিত ছিল না, বলো ছিল? বলো। না স্যার। একজন ডাক্তারের কাছে গেছি, আমি আমার রোগী নিয়ে গেছি, ডাক্তার আমাকে সেবা করবে। তো আমি যখন
গন্ডগোল পাকাচ্ছি, এবং যখন আমার পরিচয়টা সে শুনতেছে তখন সে সার করতেছে আর ভালো মতো তখন বিষয়টা দেখতেছে। এটা কি হওয়া উচিত ছিল বলো? হওয়া তো উচিত ছিল না। আমি রোগী হিসাবে যাব, সে যেই হোক, সে প্রেসিডেন্টের ছেলে হোক আর রিক্সাওয়ালার ছেলে হোক, আমার রোগীর কাছে মানে ডাক্তারের কাছে যাব, আমি সেবা পাবো। সিরিয়ালে যাব, আমি সিরিয়ালে পাবো। ব্যাপারটা এরকম তো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না। তো যাই হোক, তোমরাও জাতির পরবর্তী ভবিষ্যৎ, আমরা তো ভবিষ্যৎকে অন্ধকার করে রেখে যাচ্ছি, তোমরা যদি একটু আলোকিত করতে পারো তোমাদের পড়াশোনা নিয়ে, কিন্তু আমি আশাবাদী হতে পারছি না। জুলাই বিপ্লব যখন ঘটলো তখন আমি তখনই বলেছিলাম যে বাঙালিদের নিয়ে আমি কখনো আশাবাদী না। আমরা বাঙালিদের আমি আশাবাদী হতে পারি না কখনো, কারণ এরা একটা লোভী জাতি। আমরা জাতি হিসাবে খুবই লোভী, ক্ষমতা লোভী, টাকা লোভী, ঠিক আছে তো, পদের লোভী। আমরা যেখানে যেই একটু সামনে উঠে যাই অমনি লোভ আমাদেরকে গ্রাস করে, আমরা অটোমেটিক খারাপ ইয়া করে দিই, তাই তো? কি বুঝতে পারছো? আচ্ছা, পড়াশোনা আমরা করতেছি, পড়াশোনা ভালো মতো করি, পড়াশোনা করার মাধ্যমে আমরা আমাদেরকে একটু গড়ে তোলার চেষ্টা করি যাতে একজন আরেকজনকে সুষ্ঠুভাবে সেবা করতে পারি। এই যে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, লাইন বাই লাইন পড়াচ্ছি, আমি আমার মতো করে পড়াবো। আমার মতো করে কেমন করে পড়াবো? যাতে তোমাকে মনে না হয় যে আমি তোমাকে ফাঁকি দিচ্ছি। মানে ব্যাপারটা এরকম যে আমি যখন ডাক্তারের কাছে যাব, একজন দক্ষ ডাক্তার যে কি পরিমাণ প্রয়োজন আমাদের। এই যে আমি যে ছুটে বেড়ালাম আমার এই যে ওয়াইফকে নিয়ে, আমি বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে বেরিয়েছি, রাজশাহীতে, ঢাকাতে, স্কয়ারে ছুটে বেরিয়েছি। কিসের জন্য? একজন দক্ষ ডাক্তার আমাকে সেবা দিবে যাতে আমার সমস্যাটা উতরাতে পারি। টাকা এখানে কিছু মনে করিনি আমি। দেখো, দক্ষ ডাক্তার দরকার, তাহলে দক্ষ ডাক্তারের প্রয়োজন আছে আমার। সে আমাকে সেবাটা দিল এবং আমার যে ধরনের প্রবলেম বলেছিল একজন ডাক্তার, সেই প্রবলেমটা আমি কাটিয়ে উঠতে পেরেছি একজন ভালো ডাক্তারের জন্য। তো ডাক্তারটার কাছে আমি খুবই কৃতজ্ঞ, ঠিক আছে, যথেষ্ট কৃতজ্ঞ যে না, সে আমাকে তার ভালো সেবাটা দিয়েছে। আমি এটাই চাচ্ছিলাম। ঠিক একইভাবে আমি একজন টিচার হিসাবে আমার স্টুডেন্টরা আমার কাছে আসবে। এখন স্টুডেন্টদের বাবা কেউ হতে পারে ধনী, কেউ হতে পারে গরিব। এমনও তোমাদেরকে বলি যে এমনও স্টুডেন্ট তোমাদের ভিতরে থাকতে পারে যার বাবা একজন ভিক্ষুক। এই কথাটা একদিন আমার স্টুডেন্ট যখন বললাম, আমার চোখ দিয়ে পানি এসে গেছিল, তোমরা জানো, ঠিক আছে। একজন স্টুডেন্ট, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াতাম, একজন স্টুডেন্ট এসে আমাকে বলতেছে, ঠিক আছে, যে স্যার আমার একটু টাকা পয়সার সমস্যা, তো আমি দিতে পারবো না। তো পরবর্তীতে আর একজন স্টুডেন্ট এসে আমাকে বলল যে স্যার ওর বাবা এরকম। বলো, তাহলে আমার স্টুডেন্টদের মধ্যে অনেক ধনীর পরিবার থেকেও আসতেছে, আবার খুবই কম পরিবার থেকে। আমি কারো পরিচয় জানি না এই জায়গায়। জানি, বলো, কার বাবা কি করে আমি জানি? আমি আগে বাবা মায়ের পরিচয় জিজ্ঞাসা করতাম, সেই দিন থেকে আমি আর বাবা মায়ের পরিচয় জিজ্ঞাসা করি না। কে কোন কলেজে পড়ে, তার বাবা মা কি করে, আমি কিচ্ছু জিজ্ঞাসা করি না, ঠিক আছে। আমার স্টুডেন্ট সে, তাই তো, সে আমার কাছে আসবে, আমি তাকে আমার কাছে যেটা মনে হয় যে এটা করলে পারে তার জন্য ভালো হবে, আমি সেটাই করব। বাকিটা গ্রহণ করা না করা তার দায়িত্বের ব্যাপার। অনেকে বলে স্যার আপনি একটু বেশি পড়ান, ইউটিউবে দেখা যায় যে স্যার আপনি অনেক বেশি পড়ান, ক্লাসে অনেক ইয়া হয় ও হয়। আরে বাবা, আমি টিচার হিসাবে যদি বুঝতে না পারি তোমাকে বেশি পড়াচ্ছি না কম পড়াচ্ছি, তুমি বুদ্ধি দেওয়ার কি আমাকে, বলো? স্টুডেন্ট আমাকে বুদ্ধি দিচ্ছে, হবে? বলো যে আমার কতটুকু পড়ানো উচিত? স্টুডেন্ট দিতে গেলে তো হ্যাঁ, ওকে। তো সেই জন্য আমার কথা হলো যে আমি তোমাকে যেটা পড়ালে পারে তোমার জন্য সর্বোচ্চটা হবে, আমি সেটাই চেষ্টা। আমার ভিতরেও ঘাটতি থাকতে পারে, হয়তো আমি যেটা সর্বোচ্চ মনে করতেছি সেটাই হয়তো অনেক, এর ভিতরে অনেক দুর্বলতা থাকতে পারে, সর্বোচ্চ আরও হতে পারতো, আমার যোগ্যতা হয়তো অতটুকু নাও থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করতেছি তোমার যাতে কোনো ফাঁকিবাজি না হয়, ঠিক আছে। এইটা তো এটা আমি চাচ্ছি তোমরাও দক্ষ হও, যাকে সেবা দিবা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা। কারো অসুবিধা থাকলে সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব, এমন না যে অমানুষের মতো আচরণ করব। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় রুক্ষ হতেই হয়। কারো ভালোর জন্য আছে না যে আই হ্যাভ টু বি ক্রুয়েল জাস্ট টু বি কাইন্ড টু ইউ, তোমার প্রতি কাইন্ড হওয়ার জন্য আমাকে মাঝে মাঝে ক্রুয়েলও হতে হয়। আমি তো রাগ করি তোমাদের সাথে, করি না রাগ? বলো, প্রচুর রাগ করি, অনেক সময় একটু অনেক উদ্ধত হই, কিন্তু এটা তোমার ব্যক্তিগত কাজের জন্য আমি হচ্ছি না, যে তোমার সাথে আমার সম্পত্তি নিয়ে মারামারি আছে, তোমার সাথে টাকা পয়সা নিয়ে আমার মারামারি আছে, এই জন্য আমি তোমার সাথে গন্ডগোল করছি, রেশারেশি করছি, রুক্ষ হচ্ছি, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তোমার ভালোর জন্য আমি রুক্ষতা দেখাবো, এতে যদি তুমি আমার সাথে থাকলে থাকো, নাহলে তুমি চলে যাও। তোমাকে আমি আদর যত্ন করে ভাই এখানে রাখবো না, কারণ তোমার আদর যত্ন করলে তুমি আমাকে শালা বলে গাল একসময় দিবাই, ঠিক আছে তো? যখন তোমার ইয়া হবে তুমি আমাকে শালা বলে গাল দিবা। অতএব টিচাররা
হয় আগে শালা হয় আর না হয় পরে শালা হয়, বুঝতে পেরেছো? শালা একবার না একবার হয়। যদি তুমি আগে ভালো করে পড়াও তাহলে বলবে শালা খুব বেশি পড়ায়, এটা একটা কথা বলবে। আর যদি আগে ভালো ভালো হও তাহলে পরে গিয়ে বলবে শালায় আমার জীবনটা নষ্ট করছে, কারণ সে আমাদের ভালো মতো পড়ায়নি। তো কারণ কি, স্টুডেন্টরা একসময় বড় হবে, তার একসময় বুঝতে শিখবে। অতএব টিচাররা এরকম ভাবে অধিকাংশ ক্ষেত্রে আমার দেশের প্রেক্ষাপটে স্টুডেন্টদের কাছে শালা ছাড়া কিছু হয় না, বুঝতে পারছো? তো তোমরা এখন যাই বলো বলতে পারো, শেষে গিয়ে আমার সাথে থেকে যাতে অন্তত একটু ভালো রেজাল্ট নিতে পারো সেটা আমি চেষ্টা করতেছি। এখন যদি তারপরও ঘাটতি থাকলে তোমাকে পরামর্শ দিবা, আমি চেষ্টা করবো সেগুলোকে কিভাবে উত্তরানো চাই, ঠিক আছে? তো যাক, অনেকগুলো কথা বললাম, তোমাদের সময় নষ্ট করলাম। এখন আমরা কি আমাদের পড়ায় যেতে পারি? আচ্ছা, এখানে একজন হাত তুলেছ, মাফ লিহা, তাই তো? মুস্তারি, বলো। স্যার মুফলিহা মুশতারি। আচ্ছা, মুফলিয়া, আচ্ছা, এম ইউতে আও হয়, ইউ হয়, তো যাক, সমস্যা নেই, মুফলিহা। স্যার আমি একটু ইনকোর্স পরীক্ষার বিষয়ে একটা বিষয় জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমরা গত বছর এরকম একটা নোটিশ দেখছিলাম, আমাদের আগের বছর থেকে এই সিস্টেমটা চালু হয়েছে যে ইনকোর্স পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে। তো আমাদেরটা তো কলেজের অধীনেই হয়েছে, তো এই বিষয়টা আমি ভালোভাবে বুঝিনি যে আমাদের এইবারে কি হবে। তো আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কি কলেজের স্যাররা করবে নাকি বোর্ড থেকে নির্ধারণ করে দিবে? আর মার্কটা কি স্যারদের হাতেই থাকতেছে নাকি বোর্ডের অধীনে যাচ্ছে স্যার? কথাটা একটু আমি আগেই বলেছি, সবকিছু ছাত্রদের অধীনেই আছে, সবকিছু কলেজের অধীনেই আছে, শুধুমাত্র পরীক্ষা নেওয়ার ডেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে, আর তুমি যে পরীক্ষা দিয়েছো সেই খাতাটা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, এইটুকু কাজ শুধু বিশ্ববিদ্যালয়ের। বাকি যা কিছু ছিল আগের মতো। এটা স্যার এটা মানে পরীক্ষা নেওয়া শেষ হওয়ার পরে, সব মূল্যায়ন হওয়ার পরে খাতাটা পাঠাবে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে? কারণ আগে অনেকে পরীক্ষা না নিয়ে, অনেক কলেজে পরীক্ষা না নিয়েই ছেলে মেয়েদেরকে নাম্বার দিয়ে দিত, বুঝতে পেরেছো? অন্তত এখন খাতা পাঠাতে হবে। আর খাতা পাঠাতে না পারলে এখন করেছে না সিস্টেম, যে তুমি যদি ইনকোর্স আগে, তুমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না, ইনকোর্স নাম্বার ইনপুট না দিলে তুমি কি করতে পারবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না। আগে রেজিস্ট্রেশন করার পরে ইনকোর্স নাম্বার ইনপুট দেওয়া হতো, এতে তুমি রেজিস্ট্রেশন করে ফেলেছো, তখন আমি বাধ্য তোমাকে ইনকোর্স মার্ক দিতে, তুমি পরীক্ষা না দিলেও তোমাকে ইনকোর্স মার্ক দিতে হতো। কিন্তু এখন হচ্ছে ইনকোর্স মার্ক আমরা ইনপুট করে দিব, এবার যারা অ্যাবসেন্ট থাকবে বা যারা ফেল করবে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি এখন বাধ্য, যদি রেজিস্ট্রেশন করতে চাও তুমি বাধ্য কলেজের কাছে যাবা, তার কাছে জরিমানা নিয়ে হোক বা যে সিস্টেমে হোক, তোমাকে যদি সুযোগ দেয় তো ভালো, না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না, এরকম একটা বিষয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে গেলেই বেশি ভালো হতো, কলেজের স্যারদের হাতে থাকলে অনেক সময় অনেক স্টুডেন্ট স্যারদের কাছে পড়ে না, সেই ক্ষেত্রে মার্কের কম বেশি একটু করে। সেটা তো এই বিষয়গুলো নিয়ে সবই সমস্যা, আমি বললাম শুধু ছাত্রদের দোষ দিও না, এটা সবই সমস্যা হবে, সেটা আসলে নির্ভর করছে পরিস্থিতির উপর। হ্যাঁ, মানুষ সব জায়গাতে আছে ভাই, আমি নিজেই এর ভুক্তভোগী, আমি তো দেখছি। আমি তো বললাম যে আমি তোমাদের অনলাইনে কেন পড়াই বলো, এর পিছনে তো একটা গল্প আছে। তো যাই হোক, আমি সেটা বলছি না, এটা বললে পারে হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু এটা আসলে ঠিক হয়নি। একজন টিচার হিসাবে এরকমটা আশা করা যায় না যে এতটুকু অমানুষ আমরা হতে পারছি। তাই তো আমাদের সন্তান সুলভ, ছোট ভাই বোন সুলভ স্টুডেন্টদের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি আমরা এত নিষ্ঠুর হতে পারি শুধু নিজের কিছু টাকা পয়সার জন্য, তা আমি বাস্তব চোখে দেখছি, বুঝতে পেরেছো? একদম মানে কি হাতে নাতে প্রমাণ পেয়েছি যে আমরা কতখানি নিষ্ঠুর হতে পারি, টিচার নামে হায়না কতটুকু হতে পারি সেটা আমি দেখছি, ঠিক আছে? তো সেই জন্য আমি বললাম তো, আমি পড়ানোই বাদ দিয়েছি কলেজে। হ্যাঁ, এবং দেখো আমি আমার কলেজের স্টুডেন্টরা হয়তো এর ভিতরে আছে, মেহেরপুর সরকারি কলেজের, বা এখন আমি মুজিবুর রহমান মহিলা কলেজে এসেছি, সেখানেও আছি, ঠিক আছে? তো তো আমাকে এই যে নতুন কলেজে জয়েন করলাম, আমাকে স্যাররা বলছে তুমি পড়াবা না মিলন, আমি বলছি না স্যার, আমি যে নেগেটিভ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আমি কখনোই এটা করবো না, ঠিক আছে? স্যার আমাদের ক্লাসে সেকেন্ড ইয়ারের একটা ক্লাসও নেননি আপনি। কোন ইয়ারের? মানে মহিলা কলেজে আপনাকে একটা ক্লাসও দেয়নি সেকেন্ড ইয়ারে। আসলে রুটিন মেলাতে পারিনি বলে আমাকে দিতে পারিনি। একটা ক্লাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই ক্লাসটা আর একটা স্যারের সাথে মেলাতে গিয়ে ওনার একটু প্রবলেম, এই জন্য আমি তোমাদের ক্লাস নিতে পারছি না, এই জন্য হচ্ছে সমস্যা, ঠিক আছে? যাই হোক,
ওটা আমি ম্যানেজ করে নিব, স্যারকে বলেছি, বলতে তুমি একটু টাইম পাইলে ওটা, যদি ওরকম ভাবে হয় না সিস্টেমটা আসলে, তারপরে ম্যানেজ হয়ে যাবে, যেকোনো ভাবে ক্লাস একটু নিতে হবে। হ্যাঁ বলো। বলছে আজকে আমার ফার্স্ট ক্লাস আর কি, তো পিডিএফ আর বই কি সেম, মানে আমরা কি বই পাবো সব? পিডিএফ এ শুধু মিল আসছে, আমি পিডিএফ দেখে পড়তে অসুবিধা হচ্ছে। হ্যাঁ টেক্সটে না, আমি যে কোশ্চেন আনসারগুলো দিব বা যেগুলো দিব সেগুলো তো আলাদা হবে, আর টেক্সটের পিডিএফটা তোমার বইয়ের সাথে মিলবে, কিন্তু অন্যান্য কোশ্চেন আনসার সামারি এগুলো আলাদা হবে, সেগুলো আমার শীট আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু শুরু করি আজকে ক্লাসটা, একটু যা কথা বললাম। আমরা তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের উইলিয়াম জেলং বই থেকে কিছু বিষয় একটু জাস্ট আইডিয়া নিব। আমরা যা পড়েছি তা দিয়ে মোটামুটি আমাদের হয়ে যাবে মিডল ইংলিশ পিরিয়ডের। এখন আমরা উইলিয়াম জেলং এর বই থেকে মিডল ইংলিশ পিরিয়ডে কি কি তথ্য আছে সেটা আমরা একটু দেখব। মিডল ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম কি বলতো? অ্যাংলো নরমান। দেখো এটা ছোট্ট একটা পিরিয়ড, আমরা এখান থেকে জাস্ট যেটুকু পড়েছিলাম সবকিছু এখানে ঘুরে ফিরে আছে, কিন্তু একটু সংক্ষিপ্ত আকারে আছে, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে আছে, সেটা আমরা একটু দেখব। দেখো দ্য নরমানস, একটা প্রশ্ন কিন্তু এসেছিল, ব্রিফ কোশ্চেন, হু আর দ্য নরমানস, তাই না? এরকম একটা কিন্তু এসেছিল। তাহলে নরমান কারা একটু খেয়াল করো। দ্য নরমানস, দ্য নেম নরমান হুইচ ইজ আ সফটেন ফর্ম অফ নর্থম্যান। তাহলে নরম্যান এসেছে আসলে কোথা থেকে? শব্দ থেকে, কোন শব্দ থেকে বলো তো? নর্থম্যান। নর্থম্যানটাকে এখানে বাদ দিয়েছে কি, টিএইচ বাদ দিয়ে হয়ে গেছে কি নরম্যান। নরম্যান। টেল ইটস ওন স্টোরি। দ্য মেন হু বোর দ্য নেম কেম অরিজিনালি ফ্রম স্ক্যান্ডিনেভিয়া। ওই যে বললাম স্ক্যান্ডিনেভিয়ান এলাকা থেকে আসছে, তাই না? ব্যান্ডস অফ বিগ ব্লন্ড ফিয়ারলেস মেন cruising after plunder and adventure in their Viking ships, bringing terror wherever they happen. মানে তারা একদিনের জলদস্যু টাইপের মানুষ ছিল, তারা আসতো একটা জায়গা দখল করতো, সেখান থেকে সম্পদ নিয়ে চলে যেত। এরকম একটা জাতি ছিল হচ্ছে এই নর্থম্যানেরা, যারা এখানে এসেছিল। হ্যাঁ, তাই বলছে, দেখো এখানে কি বলছে, ইট ওয়াজ দি সেম চিলড্রেন অফ উডেন, উডেন মানে ওই যে নৌকা, চিলড্রেন থেকে বলা হয়, হু আন্ডার দ্য ডেন্স রাভেন ফ্ল্যাগ হ্যাড ব্লটেড আউট নর্থাম্ব্রিয়ান সিভিলাইজেশন ইন দ্য 19th century। ওই যে নর্থাম্ব্রিয়ান যে সিভিলাইজেশন তৈরি হয়েছিল অ্যাংলো স্যাক্সনদের অধীনে, সেটা এরা এসে ধ্বংস করে দিল। হ্যাঁ, প্লান্ডার মানে ব্লটেড আউট মানে কি, পুরো ধ্বংস করে দেওয়া। পরবর্তীতে অবশ্য দেখো, লেটার দ্য সেম রেস অফ মেন কেম প্লান্ডারিং অ্যালং দ্য ফ্রেঞ্চ কোস্ট। একই দেখো, এই নরমান একই জাতি, তারা আবার পুনরায় প্রায় আরো কয়েকশো বছর পর আসলো, এসে করলো কি, কনকোয়ার দ্য হোল নর্দার্ন কান্ট্রি, পুরো নর্দার্ন বা উত্তর অঞ্চলের, তাই তো, উত্তর যে সাইডের যে সকল দেশগুলো আছে ইংল্যান্ড সহ অন্যান্য, সেগুলোকে দখল করে নিল। বাট হিয়ার দ্য রেজাল্টস আর অল টুগেদার ডিফারেন্ট। তার প্রথম দিকে তারা ধ্বংস করলেও এবারে এসে তারা কিন্তু আর ধ্বংস করেনি, বরং তারা কি করেছে, এখানে ওই যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমরা পড়েছিলাম না, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ লিটারেচার, এইগুলোকে দিয়ে কি করেছে, স্থানীয় জনগণের মধ্যে, অ্যাংলো স্যাক্সনদের মধ্যে কি করেছে, জাতীয়তাবোধ জাগ্রত করেছে, তাই না? পরবর্তীতে কি এরাই কি আবার ফ্রান্সের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল না, বলো? যেটাকে নাম বলা হচ্ছে কি, ব্যাটল অফ কি তার নাম ছিল, হাস্টিং। না, ওটা তো হাস্টিং তো প্রথম দিকে যখন তারা দখল করে নিল। পরবর্তীতে ফ্রান্সের সাথে যুদ্ধ হলো, রোজেস আছে না, ওয়ার অফ রোজেস। হ্যাঁ, আরো দুই একটা যুদ্ধ হয়েছে, দুই একটা যুদ্ধের মাধ্যমে আবার 100 ইয়ার্স ওয়ার হয়েছে। কাদের সাথে 100 ইয়ার্স ওয়ার হয়েছে বলো? ওয়ার অফ রোজ। হ্যাঁ, 100 ইয়ার্স ওয়ার কার কার মধ্যে হয়েছিল? ইংল্যান্ড আর ফ্রান্স। ইংল্যান্ড আর ফ্রান্স। তাহলে যে ফ্রেঞ্চ জাতি এখানে এসেছিল, তারাই আবার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। দেখো এই কথাগুলো আছে এখানে। তো এখানে যদি আমরা একটু দেখি, দ্য ইউনিয়ন অফ নর্স অ্যান্ড ফ্রেঞ্চ, দেখো রোমান গ্যালিক ব্লাড হ্যাড হেয়ার প্রডিউস আ রেস হ্যাভিং দ্য বেস্ট কোয়ালিটিস অফ বোথ, দ্য উইল পাওয়ার অ্যান্ড এনার্জি অফ ওয়ান। এক জাতির রয়েছে উইল পাওয়ার আর এনার্জি, আর এক জাতির রয়েছে দ্য ইগার কিউরিয়াসিটি অ্যান্ড ভিভিড ইমাজিনেশন অফ দ্য আদার। তাহলে ফ্রেঞ্চরা হচ্ছে কি, কিউরিয়াস জাতি, ইমাজিনেটিভ জাতি, আর নর্থম্যানেরা হচ্ছে কেমন, পাওয়ারফুল জাতি। এই রক্ত মিলে একটা নতুন জাতি তৈরি হলো।
সেই জাতিটার নাম হয়ে গেল কি অ্যাংলো নরমান, নাকি অ্যাংলো স্যাক্সন থেকে হয়ে গেল কি অ্যাংলো নরমান। তোমরা একটু দেখবা, এত কিছু দরকার নাই। এইখান থেকে আমরা দেখো কনকুয়েস্ট, কনকুয়েস্ট মানে নরমান কনকুয়েস্ট না। দেখো এট দ্য ব্যাটল অফ হাস্টিং 1066 the power of Harold, last of Saxon kings, was broken and William Duke of Normandy became master of England. সে ইংল্যান্ডের মাস্টার হয়ে গেল। Of the completion of the stupendous conquest which began at Hastings and which changed the civilization of a whole nation, this is not the place to speak. বলছি এটা নিয়ে কথা বলার কিছু নাই, কারণ আমরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি। তো এইখানে যেটা ঘটেছিল সেটা কি, উই সিম্পলি পয়েন্ট আউট 3 গ্রেট রেজাল্টস অফ দ্য কনকুয়েস্ট। এই কনকুয়েস্টের 3টা রেজাল্ট ঘটলো, ফলাফল আসলো, যেটা কি করেছিল, উইচ হ্যাভ আ ডিরেক্ট বেয়ারিং অন আওয়ার লিটারেচার, যেটা আমাদের সাহিত্যের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে। প্রথমটা কি ছিল দেখো, ফার্স্ট হচ্ছে নট উইথস্ট্যান্ডিং সিজার্স লিজিয়ন অ্যান্ড অগাস্টিনস মঙ্ক। ওই যে অগাস্টিনের কথা মনে আছে, যে অগাস্টিন এসেছিল কোথা থেকে, রোম থেকে এসে ইংল্যান্ডে কি করেছিল, ক্রিশ্চিয়ানিটি প্রচার করতে এসেছিল, তাই তো? তাহলে সেই সিজার এবং অগাস্টিনের মঙ্কসরা এখানে থাকা সত্ত্বেও Normans were the first to bring the culture and the practical ideas of Roman civilization. তার মানে রোমান সিভিলাইজেশনের অরিজিনাল যে সিভিলাইজেশন, তারা এই অগাস্টিন বা সিজাররা আনতে পারেনি। এটা এনেছিল রোমান, দেখো নরমানরা। অতএব নরমানদের ইফেক্টটা ইংলিশ পিপলদের জন্য পজিটিভ ছিল, দেখো হ্যাঁ, টু দ্য ইংলিশ পিপল। অ্যান্ড দিস অ্যাট আ ক্রিটিক্যাল টাইম when England had produced her best and her own literature and civilization had already begun to decay. তাহলে ইংল্যান্ডের সিভিলাইজেশন যখন ডিকে হওয়া শুরু করেছে, তার নিজস্ব সাহিত্য যখন শেষ হওয়া শুরু করেছে, তখন নরমানরা এসে করলো কি, নতুন করে তারা রোমান সিভিলাইজেশন অ্যাংলো স্যাক্সন সিভিলাইজেশনের সাথে যুক্ত করে নতুন করে সাহিত্যকর্ম এবং কালচার, যেটা বলছে রুলস রেগুলেশন, সেগুলো নতুন করে প্রডিউস করা শুরু করলো। তাহলে এটা হচ্ছে, এটা কি, তাহলে নরমানদের যে দখলদারিত্ব বা কনকুয়েস্ট, এটা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল ইংল্যান্ডের জন্য, বলো? পজিটিভ। হ্যাঁ, কারণ নরমান কনকুয়েস্টের আগে সেকশনের সময় আমরা জানি কি ছিল, বিভিন্ন ছোট ছোট গোত্রে তারা বিভক্ত হয়ে গেছিল, ঠিক আছে তো? তারা এক দল আরেক দলের সাথে যুদ্ধ বিগ্রহ মারামারি করতো, ধ্বংসযজ্ঞ চালাতো, ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তো এই ব্যাপারগুলো ঘটেছে। এবার সেকেন্ড হচ্ছে কি, দে ফোর্সড, খেয়াল করো ওই যে ন্যাশনালিজম যেটা আমরা গতদিন পড়েছিলাম, তাই না? দে ফোর্সড আপন ইংল্যান্ড দ্য ন্যাশনাল আইডিয়া। ন্যাশনাল আইডিয়া মানে কি, দেশের প্রতি ভালোবাসা না? আ স্ট্রং সেন্ট্রালাইজড গভর্নমেন্ট টু রিপ্লেস দ্য লুজ অথরিটি অফ আ সেকশন চিফ ওভার হিজ ট্রাইবসম্যান। ওই যে বললাম যে ছোট ছোট ট্রাইবসম্যানে বিভক্ত ছিল গোত্রগুলো, তাদের ছিল একজন করে চিফ। তাহলে এদের ভিতরে মারামারি লেগেই থাকতো, কিন্তু যখন নরমানরা এসে পুরো ইংল্যান্ডকে একত্রকরণ করলো, তখন এই ধরনের কনফ্লিক্ট যেটা, হ্যাঁ, এলাকা ভিত্তিক রিজিওনাল যে কনফ্লিক্ট, সেগুলো বন্ধ হয়ে গেল। একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট তারা তৈরি করলো। অতএব এটা কি ইংল্যান্ডের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক না? অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি শোজ দ্যাট উইদাউট আ গ্রেট ন্যাশনালিটি আ গ্রেট লিটারেচার ইজ ইম্পসিবল। আর একটা জাতীয়তাবাদ, একটা মহৎ জাতীয়তাবোধ ছাড়া একটা ভালো সাহিত্যকর্ম রচিত হতে পারে না। অতএব ওই কি করলো, নরমানরা একটা জাতীয়তাবোধ অ্যাংলো স্যাক্সন পিপলদের মধ্যে সৃষ্টি করতে পেরেছিল। এটা হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফিচার। থার্ড হচ্ছে, দে ব্রট টু ইংল্যান্ড দ্য ওয়েলথ অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, যেটা আমরা আগে পড়ছি না? নিউ ল্যাঙ্গুয়েজ মানে কোন ল্যাঙ্গুয়েজের কথা আসছে এই জায়গায়, বলো? মিডল ইংলিশ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আমরা জানি অ্যাংলো স্যাক্সন ইংলিশ ছিল হচ্ছে ওল্ড ইংলিশ। তাহলে ওল্ড ইংলিশের সাথে ফ্রেঞ্চ যুক্ত হয়ে মিডল ইংলিশ তৈরি হয়ে গেল। অ্যান্ড লিটারেচার হয়ে গেল মিডল ইংলিশ লিটারেচার। অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব বোথ। অতএব ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার উভয়ই ইংলিশ কি করলো, অ্যাবজর্ব করে নিল। অ্যাবজর্ব করা মানে কি, গ্রহণ করে নেওয়া। ফর 3 centuries আফটার হাস্টিং, খেয়াল করে এই জায়গায়, তাহলে হাস্টিং এর যুদ্ধ পরবর্তী 300 বছর ফ্রেঞ্চ ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য আপার ক্লাসেস। তাহলে ফ্রেঞ্চ ছিল কি, অফিসিয়াল ভাষা, আপার ক্লাসের ভাষা। দেখো, অফ কোর্টস অ্যান্ড স্কুল অ্যান্ড লিটারেচার, এটা ছিল ফ্রান্স। কারণ কি, নরমানদের ভাষা ছিল কি, ফ্রেঞ্চ। অতএব নরমানরা যখন দখল করলো, তখন অফিসিয়াল ভাষা হয়ে গেল, কোর্টের ভাষা হয়ে গেল ফ্রেঞ্চ। কত বছর ধরে ছিল এটা? প্রায় 300 বছর। Yet so tenaciously did the common people cling to their own strong speech. এমনকি কিন্তু উপরের লোকদের ভাষা ফ্রেঞ্চ হলেও কমন পিপলের ভাষা কি ছিল, বলো? ইংলিশ। যেটাকে আমরা কি বলছি জানো? কি ইংলিশ বলছিলাম কতদিন? এটা শব্দ ইউজ করছিলাম, স্যার ভার্নাকুলার। ভার্নাকুলার, তাই তো? কমন পিপলের ভাষা,
দ্যাট ইন দ্য এন্ড ইংলিশ অ্যাবজর্ব অলমোস্ট দ্য হোল বডি অফ ফ্রেঞ্চ ওয়ার্ডস। তাহলে ফ্রেঞ্চ ওয়ার্ড ইংলিশ নিয়ে নিল অ্যান্ড বিকেম দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যান্ড। এতে ইংলিশ তখন আরো শক্তিশালী হয়ে উঠলো। অতএব ইট ওয়াজ দ্য ওয়েল্ডিং অফ স্যাকশন অ্যান্ড ফ্রেঞ্চ ইনটু ওয়ান স্পিচ। অতএব স্যাকশন এবং ফ্রেঞ্চ একটা মানে কি বলবো একটা ভাষাতে মিঙ্গেল হয়ে যাওয়ার কারণে প্রডিউস দ্য ওয়েলথ অফ আওয়ার মডার্ন ইংলিশ, আধুনিক ইংলিশ সৃষ্টি হয়ে গেল। অতএব ন্যাচারালি সাচ মোমেন্টাস চেঞ্জেস ইন আ নেশন ওয়ার নট ব্রট অ্যাবাউট সাডেনলি। এটা কি হঠাৎ করে ঘটে গেছে? 1-2 বছর বা 5 বছর বা 10 বছর হয়েছে? কত বছর হয়েছে? হ্যাঁ দেখো, প্রায় 1066 থেকে কত 1500 সাল পর্যন্ত, মানে প্রায় 400 থেকে 500 বছর লেগেছে এটা হতে। At first Normans and Saxon lived apart. প্রথম দিকে যখন নরমানরা স্যাক্সনদের দখল করে নিল তখন কি তারা বন্ধু হয়ে গেল? বলো, নিশ্চয়ই হয়নি। নরমানরা ছিল কি? তারা ছিল শক্তিশালী, তারা ছিল যোদ্ধা, তারা স্যাক্সনদেরকে কি করে রাখতো? দাস করে রাখতো। তারা lived apart in relation of master and servant with more or less contempt on one side and hatred on the other. হ্যাঁ, ঘৃণা, একজন একজনকে ঘৃণা করতো। But in an astonishingly short time these two races were drawn powerfully together like two men of different disposition who are often lived with. তার মানে যা ওগুলো নিয়ে কথা না। তা অ্যাংলো স্যাক্সন ক্রনিকলে আমরা কিন্তু এই বিষয়গুলো পেয়েছি, তাই না? অ্যাংলো স্যাক্সন ক্রনিকল যে নামটা মনে আছে? অ্যাংলো স্যাক্সন ক্রনিকল যেন কে লিখেছিলেন মনে আছে? আলফ্রেড, তাই তো? The Anglo-Saxon Chronicle, which was continued for a century after Hastings, finds much to praise in the conquerors. On the other hand, the Normans, even before the conquest, had no great love for the French nation. কিন্তু কনকুয়ারিং পরে, আফটার কনকুয়ারিং ইংল্যান্ড, দেখো দে বিগ্যান টু রিগার্ড ইট অ্যাজ আ হোম। দেখো ইংল্যান্ডকে তাদের হোম হিসাবে মনে করলো। অ্যান্ড স্পিডিলি ডেভেলপড আ নিউ সেন্স অফ ন্যাশনালিটি। এবং নতুন একটা জাতীয়তাবোধ তারা তৈরি, মানে জাতীয়তাবোধটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, যাই হোক, তো এইটুকু আমরা এখানে পড়লাম যে অ্যাংলো স্যাক্সনের সাথে নরমানদের মিশ্রণে তৈরি হয়ে গেল কি? অ্যাংলো নরমান পিরিয়ড, তাই তো? এবং এইখানে নরমানরা ইংল্যান্ডের উপরে নেগেটিভ নয়, বরং একটা পজিটিভ ইফেক্ট ফেলেছিল তাদের ভাষা, সাহিত্য, মানে জাতিগত ডেভেলপমেন্টে যা যা লাগে সব কিছুর উপরে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটু লিটারেচারগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, লিটারারি বিষয়গুলো কি ঘটেছে সেটা। সরি, আমি একটু আসছি, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, সবাই আসছো লাইনে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমি পড়ছি না, জাস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলো নিয়ে একটু দেখাই দিব এখানে। দেখো, এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জানরা কি ছিল জানো? গতদিন পড়ছিলাম আমরা রোম্যান্স। হ্যাঁ, রোমান্স, তাই তো? এই যেখানে সেটা বলা হয়েছে। হ্যাঁ, দেখো অধিকাংশ, দ্য গ্রেট বাল্ক অফ দেম বিং রোমান্সেস। বলছে দেখো যে এখানে অনেক ম্যানুস্ক্রিপ্ট খুঁজে পাওয়া গেছে। ম্যানুস্ক্রিপ্ট মানে বুঝো তো? ম্যানুস্ক্রিপ্ট বলতে কি বোঝায়? এটা পাণ্ডুলিপি, তাই না? এটাও পরীক্ষা এসেছে। হোয়াট ইজ ম্যানুস্ক্রিপ্ট? ম্যানুস্ক্রিপ্ট মিনস দ্য রাইটিং বিফোর পাবলিকেশন, নাকি? মানে পাবলিকেশনের পূর্বে যে লেখা, সেই লেখাকে আমরা বলছি কি? ম্যানুস্ক্রিপ্ট। তাহলে অনেক ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে এবং সেখানে ইট কন্টেন্স ওভার, দেখো 40 ডিস্টিংক্ট ওয়ার্কস, 40টা আলাদা আলাদা কাজ পাওয়া গেছে এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে কি? রোমান্সেস, রোমান্স। হ্যাঁ, মেট্রিক্যাল রোমান্স বিশেষ করে বলতে দেয়ার আর মেট্রিক্যাল আর ভার্স রোমান্সেস অফ ফ্রেঞ্চ অ্যান্ড কেল্টিক অ্যান্ড ইংলিশ হিরোজ লাইক এ যে রোল্যান্ড, আর্থার, ট্রিস্ট্রাম এবং বেভিস অফ হ্যাম্পটন। এইসব নাম মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা খেয়াল রাখবো যে এখানে মিডল ইংলিশ পিরিয়ডের গুরুত্বপূর্ণ জানরা হচ্ছে রোমান্সেস, মেট্রিক্যাল রোমান্স বা ভার্স রোমান্স। ঠিক আছে? এছাড়াও আর কি কি পেয়েছিলাম আমরা জানো? কয়েকটা রাইটিং এর অপশন এখানে কিছু পেয়েছিলাম। হ্যাঁ, ড্রামা পেয়েছিলাম, এলিগরি, মোরালিটি। হ্যাঁ, মোরালিটি প্লে, মিস্ট্রি এত মিস্ট্রি প্লে পেয়েছিলাম, তাই না? সেগুলো এখানে আমরা দেখছি। দেখো, তাই বলছি, দেখো এছাড়াও উই নট অনলি, দেখো এগুলো দরকার নাই, মেনলি আমার শীটটা তোমরা ভালো করে পড়বা। ঠিক আছে? ওখানে যেহেতু গুছিয়ে দেওয়া আছে বিষয়গুলো, এখানে জাস্ট একদম থরলি আলোচনা, মানে পড়া আছে দেওয়া, তোমরা চেষ্টা করলে একটু পড়ে নিতে পারবা। এবং বলা হচ্ছে কি, এই মিডল ইংলিশ পিরিয়ডের অধিকাংশ রাইটিং কোন ভাষা ছিল লেখা? বলো তো? ফ্রেঞ্চ না, ল্যাটিন। ল্যাটিনে লেখা ছিল। ল্যাটিন, তাই তো? ল্যাটিন।
আর ইংলিশে, তাই তো মিডিল ইংলিশ পিরিয়ডে মিডিল ইংলিশে লিখছেন কে বলো? জিওফ্রে চর্ষা। জিওফ্রে চর্ষা, তাই তো? তিনি মেনলি প্রথম ব্যক্তি হিসাবে তিনি ইংরেজিতে লেখা শুরু করেছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো জিওফ্রে অফ মনমাউথ, জিওফ্রে অফ মনমাউথ। আমরা এখান থেকে দ্য ওয়ার্ক অফ দ্য ফ্রেঞ্চ রাইটার্স, দেখো এখানে আমরা দেখি যে মেলোডিস মড্রিডি আর্থার, যেটা আমরা এখানকার একটা রাইটিং পাচ্ছি, যেগুলো শেক্সপিয়ারের কিং লেয়ারের সাথে তুলনীয়, এরকম একটা বিষয় বোঝান। দেখো ওয়ার্ক অফ দ্য ফ্রেঞ্চ রাইটার্স, দ্য ফ্রেঞ্চ লিটারেচার অফ দ্য নর্মান পিরিয়ড ইজ ইন্টারেস্টিং। কিসের জন্য? চিপলি বিকজ অফ দ্য অ্যাবিলিটি উইথ হুইচ ফরেন রাইটার সিজড আপন দ্য নেটিভ, দেখো হ্যাঁ, লিজেন্ডস অ্যান্ড মেড দেম পপুলার ইন ইংল্যান্ড। মানে ইংল্যান্ড, ফ্রেঞ্চ থেকে যে মানুষগুলো এসেছিলেন তারা ইংল্যান্ডে আসার পর ইংল্যান্ডের যে স্থানীয় যে লিজেন্ডগুলো ছিল সেগুলোকে ব্যবহার করেই তারা নতুন নতুন সাহিত্যকর্ম লেখা শুরু করলো। যতদিন না পর্যন্ত জিওফ্রে চসার্স, হ্যাঁ দেখো প্রিপোস্টেরাস ক্রনিকল অ্যাপিয়ার্ড, সরি চসার্স। আচ্ছা, এখানে অতটা দেখা আমরা চলে যাচ্ছি। তারপর দেখো এখানে কিছু বইয়ের নাম আছে, জাস্ট বইয়ের নামগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। বইয়ের নামগুলো একটু খেয়াল রাখলেই হবে। যেমন প্রথমটা হচ্ছে কি লেম্যান্স, দেখো লায়ামন্স ব্রুট, লায়ামন্স ব্রুট একটা বইয়ের নাম। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য ইংলিশ রাইমিং ক্রনিকলস, এটা একটা রাইমিং ক্রনিকলস। দ্যাট ইজ হিস্ট্রি রিলেটেড ইন দ্য ফর্ম অফ ডগারেল ভার্স। ডগারেল মানে বুঝো তো? ডগারেল ভার্স কি জিনিস? না স্যার। আচ্ছা, শব্দটা একটু খেয়াল রাখবা। দেখো ছড়া, দেখি কি বলে, কি জাতীয় জিনিস। দেখো ডগারেল মানে হচ্ছে, দেখো ডগারেল ভার্স ইজ আ কামজি ইরিগুলার ট্রিভিয়াল এবং ইন্টেনশনালি কমিক্যাল পোয়েট্রি। মানে যেগুলোকে পোয়েট্রি বলা যায় না সরাসরি, জাস্ট ওই হাট্টি মাটিম টিম তাদের মাঠে পারে ডিম, এগুলো কি জাতীয় বলো? এগুলো কি আমরা পোয়েট্রি বলি, কবিতা বলি, না ছড়া বলি বলো? হ্যাঁ, ওই যে ওইটাই, তাই তো? যেগুলো হচ্ছে অফেন ইউজ, দেখো অফেন ইউজিং ফোর্স রাইমস or and a monotonous rhythm for humorous or burlesque effect like nursery rhymes। ওই যে নার্সারি রাইম যেগুলো বলে হাট্টি মাটিম টিম তাদের মাঠে পারে ডিম, হ্যাঁ এই যে এর রাইম স্কিমগুলো ঠিক এরকমটা হয়। হাট্টি মাটিম টিম মাঠে পারে ডিম, কারা দুটি শিং, নাকি এটা মানে এটা রিদম রাইমিং এগুলো থাকে। তো এইরকম লেখা আমরা সেই সময়ে দেখেছি, তাই বলছি। দেখো প্রবাবলি বিকজ পোয়েট্রি ইজ মোর ইজিলি মেমোরাইজ দ্যান প্রোজ, এবং অধিকাংশ ক্ষেত্রে ভার্সে লিখত কারণ প্রোজের থেকে ভার্স মেমোরাইজ করা সহজ ছিল। তাহলে লায়াম্যান কি করছে তা বলছে, নাও দেয়ার ওয়াজ আ প্রিস্ট ইন দ্য ল্যান্ড নেমড লায়াম্যান, লায়ামন, হ্যাঁ হি ওয়াজ সান অফ লেবানন। মানে গল্পটা বলা হয়েছে, আমরা তো দরকার নেই ওগুলো, জাস্ট আমরা নাম দুই একটা যদি পারি এগুলো একটু খেয়াল রাখবো, এছাড়া দরকার নেই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে কোন ধরনের সাহিত্যকর্ম এখানে রচনা হয়েছে কোনগুলো আমরা পড়ি। দেখো মেট্রিক্যাল রোমান্সের কথা প্রথমে এসেছে, এখানে মেট্রিক্যাল রোমান্স কি, তাই তো? কোন কোনগুলো এগুলো নিশ্চিত লেখা হয়েছে, আমাদের ওগুলো মনে রাখার দরকার নেই অত মাথা ভারী করে। যদি পারো একটু রিডিং দিতে পারো, সেটা নিয়ে সমস্যা না। দেখো এখানে যে নামগুলো আছে এই নামগুলোও অতটা খুব একটা দেখা যায় না পরীক্ষায় আসতে, বা এগুলো খেয়াল রাখারও দরকার নেই। হ্যাঁ, তারপরে আমরা যদি একটু খেয়াল করি এখানে এই জায়গায় একটু খেয়াল করো, হ্যাঁ এই নামটা বারবারই আসছে। দেখো দ্য মোস্ট ইন্টারেস্টিং অফ অল আর্থারিয়ান রোমান্সেস আর দোজ অফ দ্য গয়েন সাইকেল। অফ দিস দ্য স্টোরি অফ স্যার গয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট ইজ বেস্ট ওর্থ রিডিং। এটা হচ্ছে কি একটা রোমান্স। তাহলে যদি পরীক্ষা আসে হোয়াট ইজ স্যার গয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইটস, এটা কোন ধরনের রাইটিং বলো? এটা এক ধরনের রোমান্স, তাই তো? হ্যাঁ, মেট্রিক্যাল রোমান্স বা ভার্স রোমান্স যেটাই বলতে পারো, এটা এক ধরনের রোমান্স। এবং যেহেতু আর্থারের লিজেন্ডকে ঘিরে লেখা, তাই এটাকে বলা হচ্ছে আর্থারিয়ান লিজেন্ড, ঠিক আছে? কিং আর্থারের উপর ভিত্তি করে এখানে সেই গল্পটা বলা হয়েছে, গ্রিন নাইট কি করেছিল না করেছিল, মানে এখানে গল্প কাহিনীগুলোর একটা বর্ণনা দেওয়া আছে, যেগুলো আমাদের না পড়লেও এখন চলবে, কারণ এগুলো পরীক্ষায় ভেবে আসবে না। আচ্ছা, তারপরে দেখো এই যে পার্ল পয়েম আমরা পড়েছিলাম না, পার্ল পয়েম বলো? পার্ল পয়েট বা পার্ল পয়েম। দেখো দ্য পার্ল ইন দ্য সেম ম্যানুস্ক্রিপ্ট উইথ স্যার গয়েন আর ফাউন্ড 3 রিমার্কেবল পয়েমস। 3টা পয়েম পাওয়া গেছে এই যে স্যার গয়েনের এইটার লেখার সাথে সাথে। তাহলে তিনটার নাম কি? প্রথমটা হচ্ছে কি দ্য পার্ল, ক্লিননেস অ্যান্ড পেশেন্স। তাহলে প্রথমটা কি? দ্য ফার্স্ট ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড রিসিভড ইটস
নেম ফ্রম দ্য ট্রান্সলেটর অ্যান্ড এডিটর রিচার্ড মরিস ইন 1864। এটা এক ধরনের কি পয়েম না। তারপরে আরেকটা হচ্ছে কি পেশেন্স। পেশেন্স হচ্ছে কি দ্য প্যারাফ্রেজ অফ দ্য বুক অফ জোনা, মানে বিবলিক্যাল স্টোরির একটা প্যারাফ্রেজ হচ্ছে পেশেন্স। ক্লিননেস মোরালাইজেস অন দ্য বেসিস অফ বিবলিক্যাল স্টোরি, মানে বাইবেল স্টোরি। ক্লিননেস নিয়ে বাইবেলের যে স্টোরিগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে এটা লেখা ক্লিননেস। বাট দ্য পার্ল ইজ অ্যান ইন্টেন্সলি হিউম্যান অ্যান্ড রিয়েলিস্টিক পিকচার অফ ফাদার্স গ্রিপ ফর হিজ লিটিল ডটার মার্গারেট। হ্যাঁ, আর পার্ল পোয়েট্রিতে মেনলি একটা দুঃখের কথা আলোচনা করা হয়েছে যে একজন বাবা তার ছোট মেয়ের নাম মার্গারেট, তাকে হারিয়ে হ্যাঁ তিনি দুঃখ যে প্রকাশ করেছেন তার উপর ভিত্তি করে লেখা। দেখো, অন দ্য গ্রেভ অফ হিজ লিটিল ওয়ান কাভার্ড ওভার উইথ ফ্লাওয়ার্স দ্য ফাদার পোর্স আউট হিজ লাভ অ্যান্ড গ্রিপ। মানে এখানে একটা পার্ল, এই পার্ল বলতে তাকে কাকে বোঝানো হচ্ছে? পার্ল বলতে কে বোঝাচ্ছে বলো, কাকে? ডটার। হ্যাঁ, ওই ডটারকে বোঝানো হচ্ছে নাকি? হ্যাঁ, মেয়েকে বোঝানো হচ্ছে, সেটা তার কাছে মুক্তার মতো একটা জিনিস। হ্যাঁ, এইভাবে কবিতাতে দেখো বড় করে কবিতাটা বর্ণনা করা আছে, ভেবে দিয়েছে। এছাড়াও মিসলেনিয়াস লিটারেচার অফ দ্য নরমান পিরিয়ড, নরমান পিরিয়ডে আরও কিছু ভিন্ন মাত্রার ভিন্ন ভিন্ন রাইটিং লেখা হয়েছে, কিন্তু সেগুলো আমাদের অতটা খুব একটা দরকার নেই। এই হলো মোটামুটি মিডল ইংলিশ পিরিয়ডের ব্যাপারটা, ঠিক আছে? সামারি অফ দ্য নরমান পিরিয়ড। এখানে মেনলি যে ঘটনাটা ঘটে সেটা হলো এর ডেটটা ভালো করে খেয়াল করতে হবে। তারপর নরমান কনকেস্ট বলতে কী বোঝানো হচ্ছে সেটাকে খেয়াল করবা। নরমান বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, নরমান শব্দটা কোথা থেকে এসেছে, এবং এখানে যে দুই একটা সাহিত্যকর্ম আছে সেগুলোর নাম মনে রাখলে চলবে, যেটা আমি শিটে দিয়ে দিয়েছি, কোশ্চেনেও দিয়ে দিব। এই হলো ব্যাপার, ঠিক আছে? এবং প্রশ্নগুলো প্রধানত দেখবা যে এই উইলিয়াম জেলংকেই বেস করেই করা হয়ে থাকে। যদি কোনো ব্যতিক্রমী কোশ্চেন বা ইয়া করা হয়, দেখবা উইলিয়াম জেলংয়ের বইয়ে যেগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে হয়। এই জন্য আমি এটাকে তোমাদের সাথে একটু পড়িয়ে নিই। হ্যাঁ, কি বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, জি স্যার। আশা করি বেসিক ধারণাটা তোমাদের মাথায় এসেছে, আসছে কি না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের সিলেবাসে ইংলিশ, ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড মিলে কি একটাই, তাই তো? একটাই হচ্ছে এখানে পিরিয়ড ধরা হয়েছে। তো দুটা মিলে যেতে হয়, এখানে মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে কোশ্চেন কম থাকে, ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে একটু বেশি কোশ্চেন থাকে। ওকে, কিন্তু আমাদের এবিসি অনুসারে মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে কি চসারও পড়ছে না? বলো। কিন্তু আমাদের সিলেবাস অনুসারে চসার কি, সিলেবাস অনুসারে চসার একটু আলাদা করা আছে, আলাদা। তো আজকে আমরা চসারটা সহ শুরু করব একটু। হ্যাঁ, দেখো দ্য এজ অফ চসার। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের শীটটা সহ তোমরা একটু পড়ে নিবা। আমি এটা ভিডিওটা একটু কেটে দিলাম, কারণ এটা আলাদা করে দিব, যেহেতু ফোল্ডার আলাদা হবে। আমরা চসার আজ থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা।